স্টুডেন্টস, আমি রিমি মণ্ডল এবং তোমরা দেখছো র্যাঙ্ক আপ বাই রিমি। আমি বলেই দিয়েছি যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন আমার চ্যানেলে আসবে এবং শুধু কারেন্ট অ্যাফেয়ার্স, শুধু কোশ্চেন অ্যান্সার আসবে না, সাথে স্ট্যাটিক জিকেও আসবে। ঠিক আছে? তো স্ট্যাটিক জিকের ক্ষেত্রে যাদের সমস্যা তাদেরকে বলবো আমার ক্লাসটা ফলো করো। তোমার স্ট্যাটিক জিকের অর্ধেক কনফিউশন, অর্ধেক সমস্যা এই ক্লাসেই দূর হয়ে যাবে। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স একটা খুব খুব ভালো উদ্যোগ ও খুব ভালো একটা প্রসেস হলো স্ট্যাটিক জিকেকে স্ট্রং করা। ঠিক আছে? কারণ কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে প্রচুর স্ট্যাটিক জিকে স্ট্রং হয় এবং এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর সঙ্গে আমি তোমাকে অনেক ইনফরমেশান দেবো যেগুলো তোমার স্ট্যাটিক জিকেতে অনেক কাজে লাগবে। এবং একটা জিনিস আমি বলে দিচ্ছি যে আমি কিন্তু ঘন্টায় ঘন্টায় বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমার টেলিগ্রাম চ্যানেলে দেই। ঠিক আছে? তো তোমরা কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে না জয়েন করে থাকো তাহলে তোমরা শিগগিরই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন করে নাও। শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নয়, অনেক ধরনের প্রশ্নও আমি দেই। ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে টেলিগ্রাম চ্যানেলটা তোমরা ফলো করবে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সেই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে গিয়ে তোমার টেলিগ্রাম চ্যানেলে যেন শিগগিরই জয়েন হয়ে যাও। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স দিনে পড়তে থাকলে তাদের সুবিধা হলো তোমার, আমি কিন্তু ঘন্টায় ঘন্টায় কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করি ওখানে। ঠিক আছে? তো চলো, কথা বাড়িয়ে লাভ নেই, চলে যাই প্রথম প্রশ্নে। উত্তরটা তো তোমরা প্রথমে দেখেই নিলে। প্রথম প্রশ্ন, আচ্ছা উত্তর যখন বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ। 2026 সালে ইউরো মুদ্রা গ্রহণ করে ইউরোজোনের 21তম অফিসিয়াল সদস্য হয়েছে কোন দেশ? ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া না হাঙ্গেরি? তো উত্তর এখানে দেখাই যাচ্ছে যে উত্তর এসে যাচ্ছে বুলগেরিয়া, তাই তো? চলো আমরা একটু দেখে নিই যে বুলগেরিয়ার সম্পর্কে, বা বুলগেরিয়ার যে কি ছিল তাদের আগের মুদ্রা। তো বুলগেরিয়ার ইউরো ওয়েলকাম করছে ওরা। ঠিক আছে? ইউরো ওয়েলকাম করছে। কি বলছে যে 26 সালের 1 জানুয়ারি থেকে বুলগেরিয়া তাদের জাতীয় মুদ্রা লেভ, তাহলে জাতীয় মুদ্রা লেভ ত্যাগ করে ইউরো গ্রহণ করছে। এটি ইউরোজোনের 21তম দেশ। এর আগে 2024 সালে ক্রোয়েশিয়া 20তম দেশ হিসেবে যোগদান করেছিল। ঠিক আছে? তাহলে খেয়াল থাকবে তো, লেভ পুরনো বুলগেরিয়ার পুরনো কারেন্সি ছিল, এখন নতুন কারেন্সি হচ্ছে ইউরো, এবং এরা হচ্ছে 21তম সদস্য হয়েছে ইউরোজোনের। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। চীন সম্প্রতি কোন হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইলটি সফলভাবে পরীক্ষা করেছে? YJ-20, DF-17, CJ-10 নাকি YJ-12? অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে YJ-20। এর সম্পর্কে একটুখানি দেখে নিই। চীন সফলভাবে YJ-20 নামক একটি হাইপারসনিক অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে। এটি মূলত সমুদ্রের বুকে চলমান যুদ্ধ জাহাজ ধ্বংস করার ক্ষমতা রাখে। প্রযুক্তি: হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে অন্তত 5 গুণ বেশিতে চলতে পারে এবং যা আধুনিক রাডার প্রতিরক্ষা ব্যবস্থায় পক্ষে শনাক্তকরণ বা ধ্বংসকরণ করা অত্যন্ত কঠিন। তাহলে বুঝতেই পারছো যে কতটা একটা হাইপারসনিক একটা মিসাইল তৈরি করেছে, যেটা শব্দের থেকেও 5 গুণ বেশিতে যায় এবং রাডার প্রতিরক্ষার মধ্যেও আসে না। কি নামটা কি? YJ-20। ওকে, চলে যাব নেক্সট কোশ্চেনে। ভারতের প্রথম রাজ্য হিসাবে কোনটি অষ্টম রাজ্য বেতন কমিশন, 8th স্টেট পে কমিশন গঠন করেছে? পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশ, অসম? অ্যান্সার কি এসে যাবে? দেখো, প্রথমত তো আমরা জানি যে 8th পে কমিশন লাগু হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে তোমার 1 জানুয়ারি থেকে, রাইট? 1 জানুয়ারি থেকে। তো স্টেট পে কমিশনও কোন দেশ, মানে কোন রাজ্য নিয়েছে আসামের কিন্তু খুব ভালো উদ্যোগ। যারা আসামের সরকারি কর্মচারী আছে তাদের মাইনে এবার বেড়ে যাবে। আচ্ছা, এটা দেখে নিই। আসাম ভারতের প্রথম রাজ্য হিসাবে নিজস্ব কর্মচারীদের জন্য 8ম রাজ্য বেতন কমিশন গঠন করার ঘোষণা করেছে। সাধারণত প্রতি 10 বছর অন্তর এই কাঠামো সংযোজন করা, মানে বেতন কাঠামো সংশোধন করা হয়। মানে যেহেতু আমাদের ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, মানে আমাদের দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, তো সেই আন্দাজে তো তাহলে আমাদের বেতনটা হওয়া উচিত না? তো ওটা কি হয় যে ইনফ্লেশনের সঙ্গে সামঞ্জস্য করে, মানে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য করে অ্যাকচুয়ালি 10 বছর অন্তর অন্তর দিয়ে যেটা সেটাকে বাড়িয়ে দেওয়া হয়, ডেয়ার অ্যালাউন্স যেটা আর কি। চলো নেক্সট কোশ্চেন। গোয়া সরকার সম্প্রতি
রাজ্যের তৃতীয় জেলা হিসাবে কোনটির নাম ঘোষণা করেছে? মারগাঁও, কুশাবতী, পানাজি নাকি ম্যাপুসা? গোয়া সরকার রাজ্যের তৃতীয় জেলা কি হবে? অ্যান্সার এসে যাবে কুশাবতী। ঠিক আছে, কুশাবতী। অর্থাৎ গোয়ার আগে দুটো জেলা ছিল, বর্তমানে গোয়ার তিনটে জেলা হচ্ছে। আগে উত্তর গোয়া আর দক্ষিণ গোয়া, এখন তিনটে, কুশাবতীও আসে। এই সম্পর্কে একটু গোয়া রাজ্যের প্রতিষ্ঠান বা গোয়া সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমি যে বলছিলাম তোমাদের যে আমি স্ট্যাটিক ঢুকিয়ে দেবো এর মধ্যে, এই যে গোয়া রাজ্যের প্রতিষ্ঠা, গোয়া রাজ্যে কী লোক সংস্কৃতি আছে, এই জিনিসগুলো এখান থেকে পড়তে পড়তেই আমাদের অ্যাকচুয়ালি হয়ে যাবে। তো আমরা গোয়া রাজ্য সম্পর্কে দেখছি যে গোয়া রাজ্যের প্রতিষ্ঠা ও অপারেশন বিজয়, মানে গোয়া রাজ্য অপারেশন বিজয় দ্বারা অ্যাকচুয়ালি যুক্ত, মানে আমাদের দেশে যুক্ত হয়েছিল 47-এর পর। বলছে গোয়া ভারতের অংশ হলেও দীর্ঘকাল পর্তুগিজদের অধীনে ছিল। তাহলে পর্তুগিজরাই এমন যে ভারতবর্ষের সবচেয়ে আগে এসেছিল এবং সবচেয়ে পরে কিন্তু এরাই গেছে। ভারত স্বাধীন হওয়ার পরও পর্তুগিজরা গোয়ার ছাড়তে অস্বীকার করে। অপারেশন বিজয় কি দাঁড়াচ্ছে? অপারেশন বিজয় 1961 মানে 1961 সালে 18 এবং 19শে ডিসেম্বরে ভারতীয় সশস্ত্র বাহিনী গোয়াকে পর্তুগিজ শাসন থেকে মুক্ত করার জন্য এই সামরিক অভিযান চালায়। মাত্র 36 ঘন্টায় এই অভিযানে পর্তুগিজরা আত্মসমর্পণ করে। তাহলে এখানে সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সালটা ইম্পর্টেন্ট এই কারণে যে এই যে কত সালে তাহলে গোয়াকে ভারতবর্ষের মধ্যে আনা হয় 1961-এ। তাহলে অপারেশন বিজয়ও কবে হচ্ছে? 1961-এ। ঠিক আছে, পর্তুগিজরা গোয়া ছেড়ে যাচ্ছে 1961। এটাই হলো স্ট্যাটিক জিকে। ঠিক আছে, প্রতি বছর 19শে ডিসেম্বর গোয়া মুক্তি দিবস পালন করা হয়। ঠিক আছে, 19শে ডিসেম্বর গোয়া মুক্তি দিবস পালন করা হয়। রাজ্য হিসেবে প্রতিষ্ঠা কবে হচ্ছে? 1961-এ তো তোমার গোয়াকে পর্তুগিজদের দখল থেকে ছাড়ানো হচ্ছে, এবং প্রতিষ্ঠা রাজ্য হিসেবে কবে হচ্ছে? যে গোয়া প্রথমে দমন ও দিউয়ের সাথে একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তারপরে 1987-এ 30শে মে গোয়া ভারতের 25তম পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে স্বীকৃতি পায় এবং এই দিনটি গোয়া রাজ্য দিবস হিসাবে পালিত করা হয়। খেয়াল থাকবে তো? তাহলে 1961-এ অপারেশন বিজয় হচ্ছে, গোয়া আসছে, এবং 1987-এ গোয়া পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে 25তম পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে স্বীকৃতি পাচ্ছে 1987। ওকে, চলো গোয়ার একটু উৎসবগুলো দেখে নিই। গোয়া কার্নিভাল, সাউ জোয়াও, ফিস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার। এটা মনে রাখার উপায় হলো কীরকম বলো তো, যে তুমি গোয়া সম্পর্কে জেনে রাখবে যে গোয়ায় যেহেতু পর্তুগিজরা ছিল, সুতরাং যে কোনো ফেস্টিভ্যাল সেগুলো ইংলিশ নেমের ওপর হবে। তো দেখো, গোয়া কার্নিভাল ইংলিশ নেম, গোয়া কার্নিভাল তো ঠিক আছে। সাউ জোয়াও ইংলিশ নেম, ফিস্ট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার এটাও কিন্তু ইংলিশ নেম। যে গোয়ার লোক সংস্কৃতিটা একটু ছোট্ট করে দেখে নেবো আমরা। গোয়ার লোক সংস্কৃতিতে কী কী আছে, কী কী নৃত্য আছে? ঢালো আছে, ফুগদি আছে, দেখনি আছে। ঢালো, ফুগদি, দেখনি। ওকে, ঢালো, ফুগদি, দেখনি। চলো নেক্সট কোশ্চেন চলে আসলাম। ভারতের বিমান বাহিনীর ভাইস চিফ হিসাবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করেছেন? এটা অ্যাপয়েন্টমেন্টসের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু এটা ইম্পর্টেন্ট। এয়ার মার্শাল নাগেশ কাপুর, এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী, এয়ার মার্শাল আর.পি. সিং নাকি এয়ার মার্শাল সন্দীপ সিং? অ্যান্সার কী এসে যাবে? অ্যান্সার এসে যাবে এয়ার মার্শাল নাগেশ কাপুর। ওকে, এয়ার মার্শাল নাগেশ কাপুর। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। 6, কোন টেলিকম সংস্থা সম্প্রতি দেশব্যাপী ভয়েস ওভার ওয়াইফাই কলিং পরিষেবা চালু করছে? জিও, এয়ারটেল, বিএসএনএল নাকি ভোডাফোন আইডিয়া? কে করছে ভয়েস ওভার ওয়াইফাই? এর সঠিক অ্যান্সারটা এসে যাবে বিএসএনএল। ঠিক আছে, বিএসএনএল ভয়েস ওভার ওয়াইফাই কিন্তু চালু করছে। একটু এই সম্পর্কে ছোট্ট করে আমরা দেখে নেব যে বিএসএনএল সারা দেশে ভয়েস ওভার ওয়াইফাই পরিষেবা চালু করছে। বিএসএনএল সম্পর্কে যদি আমরা দেখি বিএসএনএল কবে প্রতিষ্ঠা হয় বা কী বৃত্তান্ত, সেখানে আমরা দেখব যে বিএসএনএল এটা ইম্পর্টেন্ট 2000 সালে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়। 2000 সালে, তাহলে বিএসএনএলের প্রতিষ্ঠা পাচ্ছে 2000। সদর দপ্তর কোথায় আছে? সদর দপ্তর আছে নয়াদিল্লিতে। ঠিক আছে, দিল্লিতে আছে প্রধান সদর দপ্তর, নয়াদিল্লি। বর্তমানে চেয়ারপারসনটা ইম্পর্টেন্ট, কারণ অ্যাপয়েন্টমেন্টসে এটাও ঢুকবে। বিএসএনএলের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সিএমডি হলেন প্রবীণ কুমার পুরওয়ার। ঠিক আছে, প্রবীণ কুমার পুরওয়ার। ঠিক আছে, প্রবীণ কুমার পুরওয়ার। ঠিক আছে,
প্রবীণ কুমার পুরবার, তুমি এরম করে মনে রাখবা যে বিএসএনএলের নেটওয়ার্ক যা, আমরা তো আর সব জায়গায় বিএসএনএলের নেটওয়ার্ক পাই না, তো নেটওয়ার্কের পরিষেবায় বিএসএনএল হলো হচ্ছে সবচেয়ে ধীরগতির, ঠিক আছে। তবে দুর্গম এলাকায় বিএসএনএলই আবার চলে। তো সেখানে দাঁড়িয়ে বিএসএনএল সাধারণ এলাকায় খুবই ধীর গতিতে চলে, একদম মানে মানে একদম বৃদ্ধদের মতো তোমার নেটওয়ার্ক দেয়। তো সেইভাবে আমরা মনে রাখতে পারি যে তার সিএমডি হলো, সিএমডি তার মানে নিশ্চয়ই কোনো একটা প্রবীণ লোকই হবে, সো প্রবীণ কুমার পুনওয়ার, এইভাবে মনে রাখলাম। চলো চলে যাব নেক্সট কোশ্চেনে। 2026 সালের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর কততম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে? আমরা আচ্ছা বলে নিই, 65, 65, 66 নাকি 68? আমরা জানি ডিআরডিও দিবস পালন করা হয় 1 জানুয়ারি, তাই তো? তো কততম প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে এবার? অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে 68তম প্রতিষ্ঠা দিবস কিন্তু এবার পালন করা হচ্ছে ডিআরডিওর। ডিআরডিও সম্পর্কে আমরা ছোট্ট করে একটু দেখে নেব। এই যে ডিআরডিও 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবস, চল একটুখানি দেখে নিই। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও কত সালে ডিআরডিও বাহিনীকে প্রতিষ্ঠা করা হচ্ছে? 1958-এ কিন্তু ডিআরডিও প্রতিষ্ঠা হচ্ছে 1958 সালে, ঠিক আছে, 1958 সালে। ওকে, মানে 11 বছর পর, স্বাধীনতার 11 বছর পর, এরকম করে মনে রাখবো, স্বাধীনতার 11 বছর পর ডিআরডিও ভারতের সামরিক বাহিনীকে আধুনিক প্রযুক্তিতে শক্তিশীল করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। এটি তৎকালীন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এবং ডিফেন্স সায়েন্স অর্গানাইজেশনের সমন্বয়ে গঠিত হয়েছিল। তাহলে মাঝে মধ্যে ধরো যারা সেন্ট্রালের জন্য পড়ছো তাদের ক্ষেত্রে প্রশ্ন এসে যেতে পারে যে ডিআরডিও কিসের মানে ইয়েতে গঠিত হয়েছিল, অর্গানাইজেশনে? টেকনিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এবং ডিফেন্স সায়েন্স অর্গানাইজেশনের সমন্বয়। বর্তমানে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রায় 50টির বেশি ল্যাবরেটরির মাধ্যমে এটি দেশের প্রতিরক্ষা সরঞ্জাম এবং মিসাইল প্রযুক্তিতে আত্মনির্ভরতা অর্জনের কাজ করে যাচ্ছে। মানে আমরা মিসাইল টিসাইল তৈরি করে, গান টান সবই তো ডিআরডিওই তৈরি করে, ঠিক আছে। আচ্ছা একটু দেখে নিই ডিআরডিওর চেয়ারম্যান কে আছেন। সংস্থাটির বর্তমান চেয়ারম্যান হলেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর সমীর ভি কামাত, ঠিক আছে, সমীর ভি কামাত। মনে রাখবো কী করে সমীর ভি কামাতের নাম? ডিআরডিওর ক্ষেত্রে ডিআরডিও কী করে? মিসাইল তৈরি করে, কামান তৈরি করে, গান তৈরি করে। তো যে সংস্থা কামান তৈরি করবে সেই সংস্থার লোকের নামই হবে কামান। আর কামাত কী বা ভয়ঙ্কর পার্থক্য, রাইট? তো কামাতের দিকে আমরা মনে রাখবো যে কামান তৈরি করে যেখানে, সেইখানকার চেয়ারম্যানের নাম কামাত, হয়ে গেল। ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির রূপকার ডক্টর এপিজে আব্দুল কালাম এই সংস্থার অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন। দক্ষিণ মেরুতে স্কি করা কনিষ্ঠতম ভারতীয় কে হয়েছে? স্কি মানে বলতে চাইছে স্কেটিং হয় না, আইস স্কেটিং করে অনেকে, ওই স্কি সেটারই হলো হচ্ছে স্কি নাম, ঠিক আছে। কাম্য কার্তিয়েন, শিভাঙ্গী পাঠক, অর্জুন বাজপেয়ী নাকি মালাবত পূর্ণা, কে হয়েছে? অ্যান্সার এসে যাবে কাম্য কার্তিয়েন, ঠিক আছে। ইনি কিন্তু এভারেস্ট বিজয়ও করেছেন, ঠিক আছে। তো কাম্য কার্তিয়েন সম্পর্কে যখন এলো, আমরা একটু এভারেস্ট সম্পর্কে একটুখানি পড়ে নিই, ঠিক আছে। বিশ্বের প্রথম এভারেস্ট জয় কে করছে? এডমন্ড হিলারি, যিনি ছিলেন নিউজিল্যান্ডের। এটা মাঝে মধ্যে প্রশ্ন হয়তো চলে আসতেও পারে যে এডমন্ড হিলারির নাম তো আমরা জানি, কিন্তু উনি কোন দেশের বাসিন্দা ছিলেন? নিউজিল্যান্ড। এবং তেনজিং নোরগে শেরপা, যিনি ছিলেন নেপালের, ঠিক আছে। 1953-তে এভারেস্ট প্রথম জয় করা হয়, 1953, ঠিক আছে। বিশ্বের সবচেয়ে বেশিবার এভারেস্ট জয় করেছে কামিরিতা। এটা কদিন আগে কোশ্চেন এসে এই সম্পর্কে, যে ওই কোথায় আসলো, কেপিএসআই মেন্সে এসে যে এভারেস্ট মানব কাকে বলা হয়, এই কামিরিতাকেই কিন্তু বলা হয়, ঠিক আছে। ইনি 2024 সাল পর্যন্ত প্রায় 30 বার এভারেস্টের চূড়ায় উঠেছেন, ঠিক আছে। নেক্সট, প্রথম ভারতীয় এভারেস্ট বিজয়ী হলেছে আফতাব সিং চিমা, ঠিক আছে। আফতাব সিং চিমা, ইনি তো ভারতীয় ডিফেন্সের একজন ব্যক্তি ছিলেন 1965-এ, ঠিক আছে। আর প্রথম এভারেস্ট জয় হচ্ছে 1953-তে, আর ভারতীয় হিসাবে জয় করছে 1965-এ। ওকে, এবার চলে আসবো একটু একটা দিয়ে দিয়েছি তোমাকে, একটা লিস্ট দিয়ে দিয়েছি, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। দেখো লিস্টের ক্ষেত্রে প্রথম মহিলা বিশ্বের মধ্যে যে এভারেস্ট জয় করেছে তিনি হয়ে যাবেন জুনকা তাবেই, জাপানের। প্রথম ভারতীয় মহিলা হিসাবে বাচেন্দ্রী পাল। বিনা অক্সিজেনে প্রথম জয় করছে কে?
রাইনহোল্ড মেনসার এবং পিটার হেবলার, ঠিক আছে, বিনা অক্সিজেনে। সর্বকনিষ্ঠ বিশ্বের মধ্যে জর্ডান রোমেরো। সবচেয়ে কনিষ্ঠ ভারতে রাঘব জনিজা। সবচেয়ে কম বয়সী ভারতীয় কে এভারেস্ট জয় করছে? মালাবর্ত পূর্ণা। একই সিজনে 2বার এভারেস্ট জয় মহিলাদের মধ্যে অংশু জামসেনপা, ঠিক আছে। একটু নামগুলো খটোমটো হলেও মাঝে মধ্যে চলে আসে, তো সেই কারণে তোমরা একটু খেয়াল রাখবে, নামগুলো একটু খটোমটো হলেও খেয়াল রাখতে হবে। আচ্ছা, 2025 সালে 44তম জাতীয় জুনিয়র খোখো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে কোথায়? পুনে, চেন্নাই, ব্যাঙ্গালোর নাকি হায়দ্রাবাদ? 44তম জাতীয় খোখো চ্যাম্পিয়নশিপ। অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে ব্যাঙ্গালোরে হয়েছে, ঠিক আছে, ব্যাঙ্গালোর। টুর্নামেন্টটা হয়েছে ব্যাঙ্গালোরে, কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে। আচ্ছা, বেশি আর নেই। 2025 সালে এশিয়া কাপে ভারতীয় মহিলা হকি দল কোন পদক জিতেছে? স্বর্ণপদক, রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক নাকি কোনোটিই নয়? এশিয়া কাপে অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে রৌপ্য পদক জিতেছে, ঠিক আছে, রৌপ্য পদক। নেক্সট কোশ্চেনে চলে যাব। তার আগে একটুখানি দেখে নিই। 2025 সালে মহিলা এশিয়া কাপে ভারতীয় মহিলা হকি দল রৌপ্য পদক জিতেছে, ঠিক আছে। টুর্নামেন্টে ভারত দুর্দান্ত খেলেছে এবং সেমিফাইনালে শক্ত প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে ওঠে। যদিও ফাইনালে অল্পের জন্য স্বর্ণপদক হাতছাড়া হয়, তবে এটি এশিয়া স্তরে ভারতের ধারাবাহিক দাপট বজায় রাখতে সাহায্য করেছে। ভালো একটা অ্যাচিভমেন্ট ভারতের মহিলা টিমের। আচ্ছা, এটা একটা খুব সুন্দর একটা কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 2026 সালের প্রজাতন্ত্র দিবসে কোন রেজিমেন্ট প্রথমবারের ন্যায় অংশগ্রহণ করবে? অ্যানিম্যাল কন্টিজেন্ট, কার কন্টিজেন্ট, হর্স কন্টিজেন্ট নাকি ডগ কন্টিজেন্ট? কে প্রথমবারের ন্যায় অংশগ্রহণ করছে? খুব ভালো একটা কোশ্চেন, এর অ্যান্সার হয়ে যাবে অ্যানিম্যাল কন্টিজেন্ট। ওকে, চলো দেখো আমাদের কর্তব্য পথ যেটা এখন, সেই কর্তব্য পথে বেশ কিছু অ্যানিমেলসদের দেখানো হবে, সেটা আমি একটু বলে দিই। এই প্রথমবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের কর্তব্য পথ, যেখানে আর কি অনুষ্ঠানটা হয়, তার নাম এখন কর্তব্য পথ, অংশ নেবে ভারতীয় সেনাবাহিনীর প্রাণী বাহিনী, অ্যানিম্যাল কন্টিজেন্ট, ঠিক আছে। দেশের অত্যন্ত দুর্গম অঞ্চলের সামরিক অভিযানে প্রাণীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুচকাওয়াজে তারই প্রতিফলন ঘটবে। এবার কে কে থাকবে, কোন কোন প্রাণী কটা কটা করে থাকবে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। কারণ দেখো কি বলছে, থাকবে হচ্ছে 2টো ব্যাকট্রিয়ান উট, ঠিক আছে, 2টো ব্যাকট্রিয়ান উট, সাথে থাকবে 4টি জান্সকি টাট্টু ঘোড়া, ঠিক আছে, 4টি শিকারী পাখি এবং ভারতীয় প্রজাতির 10টি সেন কুকুর এবং বর্তমানে কর্মরত 6টি প্রচলিত সামরিক কুকুর, ঠিক আছে। এই যে কে কটা থাকবে, এই জিনিসটা একটু দেখে রাখবে যারা সেন্ট্রালের আছো তারা, ঠিক আছে। সেন্ট্রালে কিন্তু এই কোশ্চেনটা আসতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন এবার চলে যাব। রেলমন্ত্রী ঐশিনী বৈষ্ণবের ঘোষণা অনুযায়ী ভারত সম্ভবত কবে তার প্রথম বুলেট ট্রেন পেতে চলেছে? 15ই আগস্ট 2025, 26শে জানুয়ারি 2026, 15ই আগস্ট 2027 নাকি 2রা অক্টোবর 2028? কবে বুলেট ট্রেন ইন্ডিয়াতে লঞ্চ করছে? এর অ্যান্সার এসে যাবে 15ই আগস্ট 2027, ঠিক আছে, 15ই আগস্ট 2027 কিন্তু বুলেট ট্রেন আসছে। এখানে 2025 করা, এটা কিন্তু 2027 হবে। বুলেট ট্রেন আসছে 2027-এ। এইবারে ঘটনা হলো হচ্ছে, একটু আমরা দেখে নেব যে এক্ষেত্রে আমি একটুখানি বলে রাখবো যে এটা কিন্তু মুম্বাই থেকে আমেদাবাদ পর্যন্ত হচ্ছে, ঠিক আছে, মুম্বাই থেকে আমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেনটা চালু হচ্ছে। এটা আমি লিখতে ভুলে গেছি, এই জায়গাটা একটু খেয়াল করে নেবে। মুম্বাই থেকে আমেদাবাদ, মানে মুম্বাইয়ের বিলিমোড়া থেকে আমেদাবাদের সুরাট অবধি কিন্তু বুলেট ট্রেনটা চালু হবে, ঠিক আছে, বিলিমোড়া থেকে আমেদাবাদের সুরাট। নেক্সট কোশ্চেন, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা ফার্মাকোভিজিল্যান্সের অবদানে বিশ্ব তালিকায় ভারতবর্ষ কততম র্যাঙ্ক করেছে? 12, 13, 8 নাকি 14? ফার্মাকোভিজিল্যান্সের তালিকায় অ্যান্সার কি এসে যাবে? অ্যান্সার এসে যাবে 8তম কিন্তু
ভারত র্যাঙ্ক করেছে ফার্মাকোভিজিল্যান্সের তালিকায় বিশ্বের মধ্যে। দেখো মানে এখানে একটুখানি আমি বলে দিচ্ছি যে আগে খুব সম্ভবত 123 র্যাঙ্ক ছিল বোধহয় আগে, সেখান থেকে কিন্তু আমরা অনেকটা সিগনিফিক্যান্টলি আমরা নিচে মানে আগের দিকে উঠে এসে আমরা কিন্তু 8 নম্বরে গ্লোবালি চলে এসেছি। এবং যে ফার্মাকোভিজিল্যান্স যেটা আমাদের 1 জানুয়ারি তোমার লঞ্চ করা হয়েছে, সেখানে মানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেখানে বলা হয়েছে যে নিউ মনোগ্রাফ ফর টিবি, অ্যান্টি ডায়াবেটিক, অ্যান্টি ক্যান্সার এবং ব্লাড কম্পোনেন্টের ওপরে মনোগ্রাফস ইন্ডালজ করা হবে। মনোগ্রাফস মানে হচ্ছে যে আরও বেশি এই সম্পর্কে আরও বেশি তথ্য নির্ভর চিকিৎসা ব্যবস্থা করা হবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। ঠিক আছে, দেখা হবে পরের একটা ভিডিওতে, অর্থাৎ পরের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে। ততক্ষণে তোমরা পড়াশুনো করো, কিপ স্টাডি, আর সবাই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। ঠিক আছে।